দস্তগীর, আমরা একটা কথা শুরু করি। আপনি যেহেতু বাইরে থেকে কাজ করেন এবং খুব আলোচিত একটা বিষয়, দুটো রিপোর্ট পর পর, বিবিসির রিপোর্ট প্লাস হচ্ছে আল জাজিরার রিপোর্ট, এই দুটো রিপোর্টকে আপনি কিভাবে দেখেন? বিষয়টা হলো যে আমরা ওই দিকে ওই বিষয়টা বিশ্লেষণ করার আগে আরেকটা যে বিষয়গুলো আমাদেরকে আসলে তুলে ধরতে হবে, যে সেটা হলো মূলত গত 11 মাস বলেন আর 12 মাসের পর পড়লো এই সরকার, সেই সরকারের অনেক প্রতিদিনই এমন এমন কিছু ঘটনাগুলো সামনে নিয়ে আসছে, যে বিষয়গুলো আমরা আসলে যারা বিশ্লেষণ করি, আমি আল জাজিরার কথা বলছি না, বিবিসির কথা বলছি না, আমরা যারা বিশ্লেষণ করি আমাদেরই আসলে এত বেশি তথ্য বা খোরাক চলে আসে কথা বলার বা বিশ্লেষণ করার, আমরা এই খেয়ে হারে ফেলে। কিন্তু মৌলিক বিষয় যেটা, সেটা হলো যে বাংলাদেশে ইতিমধ্যে এটা প্রমাণ হয়ে গেল 16ই জুলাইয়ে, যে বাংলাদেশে আসলে যেই ক্ষমতার পট পরিবর্তন, তার সার্বিক সহযোগী, আপনি এটাও বলতে পারেন যে একদম যে ঠিকাদার হলো বাংলাদেশ আর্মি। না হলে 16ই জুলাই বিষয়টা নিয়ে আমি প্রথমেই আপনার প্রশ্নকে অ্যাভয়েড করেই আমি এই কথাটা এইভাবে তুলছি, এই জন্যে কারণ এই কথাগুলোটা এখনো তেমন করে বড় করে বিশ্লেষণ করা হচ্ছে না আমাদের গণমাধ্যমে, আমাদের ভাষায়, আমাদের কথায়। 16ই জুলাই আমার গোপালগঞ্জে তারা মার্চ টু গোপালগঞ্জ ডিক্লার করলো, যদিও তারা অন্য জায়গায় বলছে পথসভা বা অন্য কোনো নামে। কিন্তু এই যে কয়েকজন আমি বলবো যে যাদের এখনো রাজনৈতিক পরিপক্কতা দূরের কথাই, পড়াশোনার পরিপক্কতাও আসেনি, এই কয়েকজনকে মিলিটারি সাঁজোয়া যান দিয়ে, সরকারের সমস্ত প্রোটোকল দিয়ে, তাদের সামনে এবং পিছনে করে পাহারা দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে প্রত্যেক দেশের, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে একটা নতুন পার্টির জন্য চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেটা দিয়ে প্রমাণিত হলো যে এই মিলিটারি আসলে সমস্ত ক্ষমতার উৎস বর্তমান ডক্টর ইউনূসের। এবং সেটার আরেকটি বড় বিষয় যেটা নিয়ে আমি আলোচনা আসলে করতে চাই, সেটা হলো 16ই জুলাই যে ঘটনাটা ঘটলো গোপালগঞ্জে, সেই বিষয়টা ছিল, আমরা যদি আপনার দেখা, আমার দেখা, আমাদেরকে যারা শুনবেন বা শুনছেন তাদের দেখা কোনো ভিডিও এবং ছবি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু গোপালগঞ্জবাসী কোনো ক্রমেই কোনো আর্মির উপর আক্রমণ করেনি। আই রিপিট, কোনো আর্মি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপর সেখানে গোপালগঞ্জবাসী আক্রমণ করেনি। অথচ বলা হচ্ছে যে সেখানে গন্ডগোল হয়েছে, যেটা পাকিস্তানের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনেকে গন্ডগোল বলা হয়েছে, সেখানে আক্রমণ করা হয়েছে। ওকে, তাহলে কে কাকে আক্রমণ করলো, কে কোন বিষয়টাকে আক্রমণ করলো? সেখানে একটি রাজনৈতিক নতুন একটি দলের তথাকথিত কয়েকজন, যাদেরকে আমরা অনেক সময় বলতে পারি যে তারা রাজনৈতিক পরিপক্কতার অভাব, পড়াশোনার অভাব, সেই কয়েকজন গিয়ে বাংলাদেশের স্থপতির জন্মস্থানে গিয়ে তারকে নিয়ে কটূক্তি করা, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা, যেসবগুলি খুবই অসম্মানজনক, সেখানে স্থানীয় মানুষেরা সেই সভা পণ্ড করে দেয়। আমি সুস্পষ্টভাবে বলছি, সেই সভা সেখানে তারা স্থানীয় মানুষেরা পণ্ড করে দেয়। সেখানে কিন্তু দেখবেন ওই ভিডিওগুলোতে যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখবেন যে সেখানে ওই লাল রঙিন চেয়ারগুলো উঠছে, কিন্তু একজনকে আরেকজনকে মারছে না, একজনকে আরেকজনকে থেতলে দিচ্ছে না পাথর দিয়ে, একজনকে আরেকজন গুলি করছে না। কিন্তু সেখানে তারা যে বাইরে থেকে আর্মি প্রোটেকশনে যে মানুষগুলোকে নিয়ে গেল, আর যে স্থানীয় কয়েকজন গুন্ডাকে যে সামনে বসালো, এছাড়া সমস্ত চেয়ার গুলো কিন্তু খালি ছিল। অর্থাৎ সেখানে স্থানীয় মানুষরা তো অংশগ্রহণই করেনি। সেই মানুষেরা তারা যখন বঙ্গবন্ধুর প্রতি তাদের কটূক্তি করে, তখন সভা পণ্ড করে দেয়। আমি এটাকে মেনশন করতে চাই, সভা পণ্ড করে দেয়া যদি বাংলাদেশের কোনো আইন দ্বারা এটা শাস্তিযোগ্য অপরাধ হয়ে থাকে, সেটা কোর্টে চালান হবে এবং কোর্ট এটার বিচার দেবে। মিলিটারি কেন গুলি চালালো, আর্মি কেন গুলি চালালো, আর্মি এই ভিডিওতে আমরা কেন দেখতে পেলাম, যেটা ইতিমধ্যে নট অনলি ওয়ান ভিডিও, অনেক ভিডিও, শত শত ছবি, যেসবগুলো আমরা সংগ্রহ করে পৃথিবীর গণমাধ্যমগুলোকে, পৃথিবীর নামি দামি গণমাধ্যমগুলোকে আমরা সরবরাহ করছি, স্টেট ডিপার্টমেন্টকে দিয়েছি, হোয়াইট হাউসকে দিয়েছি, জাতিসংঘকে দিয়েছি। সেখানে মিলিটারি বলছে গুলি করো, গুলি করো, সোজাসুজি গুলি করো। সেখানে কে তাকে নির্দেশ দিল? সেই নির্দেশদাতা কে? আর্মি কেন তার নিজের মানুষের উপর গুলি করবে? যে আর্মি 3রা অগাস্ট বলেছে সে বাংলাদেশের জনগণের উপর লাঠিচার্জ করবে না, সেই আর্মি কার নির্দেশে
একদম আনআর্মড বা সিভিলিয়ান, যারা তাদের নিজের জায়গায় দাঁড়িয়ে তাদের নিজের লিডারকে প্রোটেক্ট করছে, রাজনৈতিক প্রোটেকশন করছে, সেখানে আর্মি গুলি চালাবে কেন? এবং সেখানে আর্মি গুলি চালিয়ে মানুষকে হত্যা করবে কেন? তারপর সেখানে কেন কারফিউ দিয়ে তাদেরকে দিন রাত গ্রেফতার এবং হত্যা করা হবে? তারপর এই বিষয়টা নিয়ে কেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা অনেকটাই আমেরিকান প্রেসিডেন্ট যখন বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করে, আমেরিকার প্রেসিডেন্ট যখন ইরানে আক্রমণ করে তখন যেরকম মনিটরিং করেন সেইভাবে তারা সেখানে বসে মনিটরিং করবেন হত্যাকে, সেটা হবে কেন? এখানে আরেকটা বিষয় আসলে করতে চাই, কারণ বিবিসি এবং আল জাজিরা বিশ্লেষণটা এইভাবে করা আরো উচিত ছিল। কারণ হলো সেখানে আমরা পৃথিবীতে গণহত্যার যে সংজ্ঞা দেখি, সেই সংজ্ঞার মধ্যে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, কিন্তু আরেকটি সংজ্ঞা সেখানে রয়েছে, সেটা আমি দেখি উত্থাপন করতে পারি কিনা, যে একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে যদি বিনা বিচারে হত্যাযোগ্য চালানো হয় সেটা গণহত্যা। তাহলে নির্দিষ্ট অঞ্চল একটা গোপালগঞ্জবাসী সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসে, সবাই না হোক 90% 95% মানুষ ভালোবাসে, এবং তারা একই খাবার খায়, একই কথায় কথা বলে, একই ভাষায় কথা বলে। সেখানে আর্মি বাংলাদেশে শুধু বিমান বাহিনী ছাড়া সমস্ত বাহিনী দিয়ে তাদেরকে ঘেরাও করে তাদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। অতএব আন্তর্জাতিক এই আইন অনুসারে এটা একটা গণহত্যা, এবং সেটা বিবিসি এবং সেইভাবে বিশ্লেষণ করেনি। এটাই ছিল আপনার উত্তর। ধন্যবাদ। আপনি যে গণহত্যার সংজ্ঞা যেটা বললেন, ওইখানে আমি যে একটু পড়াশোনা করার চেষ্টা করছি, ওইখানে আমি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই সংজ্ঞায় কাউকে অস্ত্র দিয়ে মারার দরকার নেই। কোন একটা গোষ্ঠীকে যদি মৃত্যুর হুমকি দেয়া হয় সেটাও কিন্তু গণহত্যা। কিন্তু বাংলাদেশের পৃথিবীর খুব বাজে একটা সময় আমরা পার করছি। পৃথিবীর বাজে সময় বলতেছি এই কারণে, গাজায় আর কি করলে সেটা তাদের সংজ্ঞায় গণহত্যা হবে। একটা জনগোষ্ঠীকে ধ্বংস করা, তাদের আবাসভূমি, খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু ধ্বংস করা হয়েছে, এবং আজকে সেটা গণহত্যার সংজ্ঞায় পড়ছে না। প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে যারা মানবাধিকারের কথা বলেন, আমার শান্তিতে নোবেল বিজয়ী একজন প্রধান উপদেষ্টা আছেন, তিনিও বিষয়টা নিয়ে চুপ। বিশেষ একটা সময়ে তারা মার্চ ফর গাজা এত কর্মসূচি দিয়েছিলেন, কিন্তু এরপরে আর কোনো দেখিনি। দস্তক জাহাঙ্গীর, আপনি সেনাবাহিনী একটা বিষয়টা এনেছেন যখন, তখন আমি একটু শেয়ার করি আপনাকে। আমি খোঁজ নিয়ে শুনেছি সেনাবাহিনী প্রধানের একটা বক্তব্য, যেটা অন রেকর্ড উনি বলেন নাই। বক্তব্যটা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে এই প্রশ্নগুলো এসেছে যে বাংলাদেশে আরো তো রাজনৈতিক দল আছে, কাউকে তো সেনাবাহিনী পাহারা দিয়ে বেড়াচ্ছে না, এদেরকে কি কেন এটা করছে, সেনাবাহিনীর ভিতরে প্রশ্নটা উঠেছে। তখন এটা যখন সেনাবাহিনী প্রধানকে বলা হয়েছে, তিনি বলেছেন ওদের যে অবস্থা এখন, এই প্রোটেকশন যদি না দেওয়া হয় ওদেরকে লোকজনকে মেরে ফেলবে, যে কোনো জায়গায় মেরে ফেলবে, তখন দায় দায়িত্ব দেবে সেনাবাহিনীর উপরে, যেহেতু সেনাবাহিনী একটা পজিশনে আছে। আরেকটা ব্যাপার আমি এই প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি কিছু লাইভ প্রোগ্রাম করেন বিভিন্ন সময়। কিছুদিন আগে রাতের বেলা আপনার ওয়াশিংটনের রাতের বেলা আপনি একজন প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্বকে নিয়ে লাইভ প্রোগ্রাম করেছিলেন। তখন আপনার যেন কোনো মনে হচ্ছিল আপনার দর্শকদের এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন, বাংলাদেশে বিশেষ কিছু ঘটছে, রাত পেরুলেই হয়তো আমরা কোনো একটা খবর পাবো। বিষয়টা কি ছিল সেটা? আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটা এই বিষয়টা সামনে আনার জন্য। আরেকটা বলি, ওয়াকার সাহেবের যে বক্তব্য আপনি অফ দ্য রেকর্ড থেকে এনে যে কথাটা করলেন, তুলে ধরলেন, দুটাই বিশ্লেষণ করা খুবই জরুরি। জরুরি হলো এই, বাংলাদেশের 5ই অগাস্টের পরবর্তী সময়ে প্রতিবারই একটি বিষয় ঘটানো হচ্ছে আর্মির পক্ষ থেকে, স্পেশালি ওয়াকারের পক্ষ থেকে। সেটা কি, ওয়াকার কিছুদিন পরপরই উনি আসেন যে আজকে আমি বক্তৃতা করব, মানে এখন নয়, আমি বলছি আর কি, বক্তৃতা করব। তখন একটা আমাদের মনে একটা প্রশ্ন আসে, তাহলে উনি যে বলছিলেন 5ই অগাস্টে বলছিলেন যে দেশের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, এবং সেখানে আমরা এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছি, আমরা এখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাব, এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা করব।
তাহলে কি আমরা সেই সেই বিষয়গুলো কি উনি উত্থাপন করবেন, সেটা কি প্রতিপালন করবেন? এরকম একটা ধোঁয়া উনি উঠাতেন, যেটা এখন সময়ের পরিবর্তনে, এই সময় যখন এখন আসলো 16ই জুলাই, তখন আমরা দেখতে পেলাম যে না, নিরস্ত্র বাঙালি সাধারণ মানুষের উপর এই আর্মি গুলি করছে। ওয়াকার সাহেব কিন্তু তখন আর এনাফ ইজ এনাফ আর বলছেন না, উনি কিন্তু তখন আর মাইক্রোফোনে আসছেন না, ভিডিওতে আসছেন না। অথবা আপনি সেই যে বহুদিন আগে আমার যে লাইভ প্রোগ্রাম দেখছিলেন সন্ধ্যার সময়, আমাদের এখানে একটু অন্ধকার হয়ে পড়েছিল, সেই সময়ের কথাটা হলো যে এই ওয়াকার সাহেব যে বারবার যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে, নিরাপত্তা আছে। অতএব ধারণা করা হচ্ছিল যে উনি যে বক্তৃতা করবেন সেদিন, সেটাতে কি উনি এমন কোনো কিছু করবেন যেটাতে করে বাংলাদেশে আর কোনো মব কিলিং হবে না, আর কোনো অ্যাট্রোসিটি হবে না, আর কোনো গণ হত্যার পরিবেশ তৈরি হবে না। অতএব সেই উত্তেজনাটা যাতে সরাসরি মানুষের সামনে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা অ্যানালাইসিস করছিলাম। কিন্তু 16ই জুলাই সেটা প্রমাণ করে দিল যে এই ঠিকাদার সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকার, এই ওয়াকার সাহেব আসলে যাদের হয়ে, যে প্রভুদের হয়ে উনি কাজ করছেন, তাদের জন্য কাজ করার জন্য ওনার যত ধরনের অভিনয় করতে হবে, যতবার মোলা ঝুলাতে হবে, সেইগুলো উনি করেছেন। উনি না হলে এসে সভা করে কেন বললেন যে এনাফ ইজ এনাফ, নো মোর মব, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, জানুয়ারিতে আমরা ব্যারাকে ফিরে যাব। উনি তো আর কিছুই এখন বলছেন না। তারেক জিয়ার সাথে দেখা করে ওনারা ডিসেম্বর থেকে নিয়ে গেলেন এপ্রিলে, এবং রোজার আগে পিছনে, এখন তারপর ঘটানো হচ্ছে ইয়েতে গোপালগঞ্জে গণহত্যা, তারপর শিশুদের স্কুলের উপর, আমি বলছি মাইলস্টোন স্কুলের উপর ফাইটার জেট ক্র্যাশ হওয়াতে সেখানে শিশুদের যারা নিহত হয়েছে তাদের সঠিক তদন্ত, সঠিক নাম্বার প্রকাশের জন্য, এবং এই ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত বন্ধু, যাকে উনি উপঢৌকন হিসাবে একটা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন, তার পদত্যাগ, এই সকল দাবিতে যখন আমাদের শিশুরা সচিবালয়ে ঘেরাও করে, তখন সেখানে আবার আর্মি গুলি করে, আবার একটা শিশু সেখানে নিহত হয় এবং বহু আহত হয়, এবং এসব ভিডিও দেখা যাচ্ছে। অতএব এই বিষয়টা একদম আপনার কাছে এখন ক্লিয়ার করে আমাদের শ্রোতা মন্ডলীর কাছে উত্থাপন করছি যে আমাদেরকে আর মরিয়া প্রমাণ করিতে হবে না আমরা জীবিত ছিলাম। এই যে তিনি এই আর্মি প্রধান, তা উনি আপনি যে কথাটা অফ দ্য রেকর্ড থেকে এনে বলছেন যে কেন পাহারা দিচ্ছেন, এটা কত বড় আমি বলবো যে এই যুক্তিটা আসলে কোন নিয়মে খাটে যে তাদেরকে মেরে ফেলবে, অর্থাৎ তাদেরকে রক্ষা করতে পুরা গোপালগঞ্জবাসীকে গুলি করতে হবে। তাদেরকে রক্ষা করতে হলে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে তাদের গুলি করতে হবে, এবং তাদের হোটেলে পাহারা দিতে হবে সমস্ত নামি দামি যত সাজোয়া যান আছে যেটা যুদ্ধে ব্যবহৃত হয়। এদেরকে তো আপনারা পাকিস্তানি মিলিটারি যেই ফর্মুলাতে তাদের দেশ শাসন করে, একবার ইমরান খানকে নিয়ে আসে, আরেকজনকে নিয়ে আসে, এখন আরেকটাকে নিয়ে আসে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসায়, এবং ক্ষমতায় বসে তাদেরকে কাউকে কিন্তু 5 বছর কভার করতে দেয় না। অতএব এই ফর্মুলাতে যে বাংলাদেশে এই 5টা ছেলেকে যাদেরকে দিয়ে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তায় এনে এখন তারা সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছে, এখন আর্মি সেই সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই 5 জনকে রক্ষা করার জন্য। এটা সম্পূর্ণভাবে যেহেতু অফ দ্য রেকর্ড, আমি মনে করি এটা একটা কোনো যৌক্তিক এটা কারণ হতে পারে না। আর যদি এটা যৌক্তিক ভাবেই উনি বলে থাকেন তাহলে ওনার কোর্ট মার্শাল হওয়া উচিত, কারণ ওনার কোনো দায়িত্ব নেই একটি রাজনৈতিক দলকে পাহারা দেয়ার।